boys cultural and leisure activities, girls cultural and leisure activities, basketball, listening to music, skateboarding, কম্পিউটার গেমস ছেলেদের সবচেয়ে বেশি, তারপরে বাস্কেটবল, সকার, ফুটবল এবং রিডিং। এইখানে দেখি ড্যান্সিং, যেটা ছেলেদের নাই, আবার বাস্কেটবল আর সকার মেয়েদের এখানে নাই। মেয়েদের এখানে আছে নেটবল, যেটা আবার ছেলেদের এখানে নাই। কম্পিউটার গেমস উভয়েরই আছে, লিসেনিং টু মিউজিক উভয়েরই আছে, রিডিং উভয়েরই আছে। তাহলে ছেলে আর মেয়ে এই দুইটার জন্য যদি সবগুলা একই থাকতো, যেমন এখানে এই বাস্কেটবল, সকার, রিডিং, কম্পিউটার গেম, স্কেটবোর্ডিং এবং লিসেনিং টু মিউজিক, এগুলাই যদি মেয়েদেরও থাকতো, একই রকম থাকতো, সেই ক্ষেত্রে অর্গানাইজেশন হতে পারতো যে মানে এই যে আপনার কি বলে যে দেখেন বাস্কেটবল, সকার, কম্পিউটার গেমস, স্কেটবোর্ডিং। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এই বাস্কেটবল, সকার, কম্পিউটার গেমস, স্কেটবোর্ডিং এগুলো হলো গেমস, আর লিসেনিং টু মিউজিক এবং রিডিং হলো লেজার অ্যাক্টিভিটিস। তাহলে সেই ক্ষেত্রে গেমস গুলা ছেলেদের গেমস ভার্সেস মেয়েদের গেমস এক প্যারায় লেখা যেত, এবং লেজার অ্যাক্টিভিটিস আরেক প্যারায় ছেলেদের এবং মেয়েদের এক প্যারায় লেখা যেত। অর্গানাইজেশনটা যেটা বললাম যে যদি এক হতো তাহলে কি করা যেত, এখন খেয়াল করে দেখেন, ছেলেদের এক প্যারায় লেখা যায়, মেয়েদের এক প্যারায় লেখা যায়। তাহলে গ্রাফ অনুযায়ী বা ছেলে মেয়ে অনুযায়ী অর্গানাইজ করা যায়, আবার আইটেম অনুযায়ী অর্গানাইজ করা যায়। এখন আইটেম যদি সব এক থাকতো তাহলে একই জাতীয় আইটেম গুলাকে এক প্যারায়, অপর জাতীয় আইটেম গুলাকে আরেক প্যারায় নেওয়া যেত। আবার সেই ক্ষেত্রে ছেলে এক প্যারা, মেয়ে প্যারা, মানে ছেলে এক প্যারা এবং মেয়ে এক প্যারায় লেখা যেত। তাহলে দুই রকমের মানে অর্গানাইজেশন হতো। অর্থাৎ যে কোনো এরকম ছবিতে দুই ভাবে অর্গানাইজ করা যায়, একটা হচ্ছে গিয়ে মানে ক্রাইটেরিয়া এক্স বেসড, আর একটা হচ্ছে ক্রাইটেরিয়া ওয়াই বেসড। অর্থাৎ আপনি ছেলেদেরকে এক প্যারায় নিলেন, মেয়েদেরকে এক প্যারায় নিলেন, তাহলে প্রথম পাই চার্ট চলে যাবে এক প্যারায়, দ্বিতীয় পাই চার্ট চলে যাবে সম্পূর্ণ আরেক প্যারায়। তাহলে এটা কিসের ভিত্তিতে হলো? এটা হলো জেন্ডার ভিত্তিতে। হাউএভার অন দি আদার হ্যান্ড কথা ফলো করেন, জেন্ডার ভিত্তিতে দুইটা দুই প্যারায় চলে যেতে পারে। ছেলেদের সব খেলা এক প্যারায়, মেয়েদের সব খেলা এক প্যারায়। আবার যদি উভয়টাই যদি একই খেলা এবং অ্যাক্টিভিটিস হতো, এইখানে যা আছে এই যে চারপাশে, এখানেও যদি চারপাশে তাই থাকতো, নতুন কিছু না থাকতো মেয়েদের, সেই ক্ষেত্রে একই জাতীয় বিষয়গুলো এক প্যারায় ছেলে মেয়ে উভয়ই, যেমন বাস্কেটবল, সকার, কম্পিউটার গেমস, স্কেটবোর্ডিং, সব গেমস। তাহলে ছেলেদের এই বাস্কেটবল, সকার, কম্পিউটার গেমস এবং স্কেটবোর্ডিং, এবং মেয়েদের বাস্কেটবল, সকার, কম্পিউটার গেমস, স্কেটবোর্ডিং, মানে যদি এক থাকতো তাহলে একই প্যারায় তখন চলে যেত গেমস গুলো ব্র্যাকেটে ছেলেদের প্লাস মেয়েদের, আরেক প্যারায় চলে যেত লিজার অ্যাক্টিভিটিস, লিসেনিং টু মিউজিক এবং রিডিং, ছেলেদের প্লাস মেয়েদের। এখন পরিষ্কার কিনা? অর্থাৎ অর্গানাইজেশন একাধিক ভাবে হতে পারে, আপনাকে চুজ করতে হবে কোন অর্গানাইজেশনটা এই প্রশ্নের জন্য উপযোগী। এখন এখন যেহেতু উভয়েরটা এক না, কাজে আপনি কিভাবে করবেন? মানে ওই যে গেমস আর লেজার অ্যাক্টিভিটিস অনুসারে, দুই তিন প্যারা তো আপনি করতে পারতেছেন না, তাই না? কাজে এখন একমাত্র উপায় জেন্ডার ভিত্তিতে। তার মানে প্রথম পাইগ্রাফ এক প্যারায়, দ্বিতীয় পাইগ্রাফ এক প্যারায়, এছাড়া আর কোনো উপায় এখানে নাই। যদি উভয়েরই খেলা এবং লেজার অ্যাক্টিভিটিস এক থাকতো তাহলে আমরা একটা বেটার অর্গানাইজেশন করতে পারতাম, যে ছেলেদের মেয়েদের গেমস এক প্যারায়, মানে এইটা ওইটা দুইটা মিলে অর্ধেক, আবার দুইটা মিলে আরেক প্যারায় লেজার অ্যাক্টিভিটিস। তাহলে এই যে অর্গানাইজ করার যে বৈশিষ্ট্যগুলা, যে কিভাবে অর্গানাইজ করব, কিসের ভিত্তিতে অর্গানাইজ করব, এই চিন্তাটা বোঝাটা খুব জরুরি। এটা আপনার লেখাকে ফাস্ট করে দিবে, দেখেই সাথে সাথে মানে একটুক্ষণের ভেতরেই বুঝে ফেলা। যেমন পড়লাম, এখানে বাস্কেটবল আছে, ওখানে বাস্কেটবল নাই, এখানে স্কেটবোর্ডিং আছে, ওখানে স্কেটবোর্ডিং নাই, এইখানে সকার আছে, ওখানে সকার নাই, ওখানে কি আসছে নতুন? ড্যান্সিং আসছে, জিমন্যাস্টিক আসছে, নেটবলস আসছে। তাহলে লিসেনিং টু মিউজিক, কম্পিউটার গেমস এবং রিডিং আয়, কিন্তু লিসেনিং টু মিউজিক, রিডিং এবং কম্পিউটার গেমস এই তিনটাকে তো আবার একসাথে ফেলা যাচ্ছে না, কারণ রিডিং লেজার অ্যাক্টিভিটি আর লিসেনিং টু মিউজিক মানে লেজার অ্যাক্টিভিটিস, কম্পিউটার গেমস ইনডোর গেমস এর মধ্যে। আচ্ছা, মনে করেন যে কম্পিউটার গেমস কেউ লেজার অ্যাক্টিভিটিস নিলেন, তাতে করেও তাদেরকে এক প্যারায় আনা যাচ্ছে না, কারণ এটা শুধু মেয়েদের। তাহলে ছেলেদের রিডিং, লিসেনিং টু মিউজিক, ছেলেদের লিসেনিং টু মিউজিক, ছেলেদের রিডিং, মেয়েদের লিসেনিং টু মিউজিক, মেয়েদের রিডিং, মেয়েদের কম্পিউটার গেমস, তারপরে হচ্ছে গিয়ে মানে এগুলো যদি একবারে লিখি তাহলে কম্পেয়ার করার কোনো সুযোগ নাই আসলে। হ্যাঁ, কম্পেয়ারও করা যাচ্ছে না, কোনো ভালো ইয়ে হচ্ছে না। আবার ছেলেদের বাস্কেটবল আছে, মেয়েদের বাস্কেটবল নাই, তাহলে কই কে যাবে? ঠিক আছে, কই কে যাবে? আচ্ছা, তাহলে আমরা এইটাকে এক প্যারা এবং এইটাকে এক প্যারায় এই সিদ্ধান্ত গৃহীত হলো। এখন কি করতে হবে? প্যারাফ্রেজিং করতে হবে।
ওইখানে ছিল কি ছিল দেখি, দ্য পাই গ্রাফস বিলো শো দ্য রেজাল্ট অফ এ সার্ভে অফ চিলড্রেন অ্যাক্টিভিটিস। প্রথমটা ছেলেদের, দ্বিতীয়টা মেয়েদের। এখানে কি লিখলাম, দ্য টু পাই চার্টস একবারে, ড্র দ্য কনক্লুশন অফ এ সার্ভে। কনক্লুশন মানে কি, ফাইন্ডিংস। কনক্লুশন না দিয়ে আপনি ফাইন্ডিংসও দিতে পারেন, ঠিক আছে। সার্ভে এটাকে কনক্লুশনে বলে, ফাইন্ডিংস কে কনক্লুশনে বলে। সো কনক্লুশন অর ফাইন্ডিং অফ এ সার্ভে অফ বয়েজ এন্ড গার্লস কালচারাল এন্ড লেজার অ্যাক্টিভিটিস। শেষ, নিজের মতো করে লিখলাম। এখন লিখতে হবে জেনারেল ট্রেন্ড। এইখানে জেনারেল ট্রেন্ড পুরাটার জন্য আনা একটু মুশকিল, কাজে ইম্পর্টেন্ট দুই একটা বলে তারপরে তাদের মাঝে মাঝে বিভিন্ন পার্থক্য ছিল, তাহলে তো পুরোটা কভার হয়ে যায়। মনে রাখবেন, জেনারেল ট্রেন্ডে শুধু কোনো ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য লেখা যাবে না। জেনারেল ট্রেন্ডের কথাটা যাতে পুরা 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 ছবিটার জন্য যাতে প্রযোজ্য হয়। যেমন ওভারঅল ইকুয়াল কোয়ান্টিটিজ অফ বোথ সেক্সেস এনজয়েড লিসেনিং টু মিউজিক, এটা একমাত্র সমান ছিল 10%, এটা উল্লেখ করে দিচ্ছি। কিন্তু খালি যদি এটা দিই তাহলে তো পুরোটার জন্য হলো না, মিউজিক হলো শুধু। তাহলে এখন বাকিটা কভার করবো। দেয়ার ওয়ার অলসো মেনি ডিফারেন্সেস ইন টার্মস অফ দি চিলড্রেন্স প্রেফার্ড স্পোর্টস, খালি স্পোর্টস না, স্পোর্টস অ্যান্ড লিজার। বাস, এটা পুরোটা কভার হয়ে গেল। ওই যে 10 শুধু একদম ইকুয়াল আছে, লিসেনিং টু মিউজিক 10, লিসেনিং টু মিউজিক 10, সেম ব্ল্যাক পোর্শন, বাকি একটাও সমান নাই। যে এটা লিখছি প্লাস বাকিগুলো বলছি অনেক ডিফারেন্স আছে বাকি সবগুলা, তাহলে সব কভার হয়ে গেল। টার্নিং টু দ্য ফার্স্ট চার্ট, এই যে শুরুতে একটা, এই প্যারাটা কি নিয়ে ডিল করছে এরকম একটা ইয়ে দিতে হবে, এরকম একটা ল্যাঙ্গুয়েজ দিতে হবে, টার্নিং টু দ্য ফার্স্ট চার্ট। এখন আপনি যদি সেকেন্ড প্যারা আবার বলেন টার্নিং টু দ্য সেকেন্ড চার্ট, তাহলে একই রকম ল্যাঙ্গুয়েজ ইউজ করলেন, তাহলে সেকেন্ডটাতে একটু অন্যরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে যাতে করে বোঝা যায় যেটা সেকেন্ডটাতে দেখি কি লিখছি, টেকিং এ ক্লোজার লুক এট দ্য সেকেন্ড চার্ট। দেখেন কত সুন্দরভাবে ল্যাঙ্গুয়েজটাকে ডিফার করা হয়েছে, মানে আলাদা ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে ওই একই জায়গায়। মানে একটা বডি প্যারাগ্রাফের শুরুতে দিলাম টার্নিং টু দ্য ফার্স্ট চার্ট, সেকেন্ডটাতে দিলাম টেকিং এ ক্লোজার লুক এট দ্য সেকেন্ড চার্ট। তাহলে এই ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। এবং এখানে এসে ভ্যারি করেছি, এখানে যদি আবার লিখতাম টার্নিং টু দ্য সেকেন্ড চার্ট, তার মানে ইউ আর কপিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফার্স্ট প্যারাগ্রাফ, ফার্স্ট বডি প্যারাগ্রাফ। তাহলে সেই ক্ষেত্রে ভোকাবুলারিতে মার খারাপ, এলআরে মার খারাপ। তাহলে এখন ল্যাঙ্গুয়েজ গুলো সাজিয়ে লিখতে হবে। যখন এরকম সব লিখতে হয় তখন হাইয়েস্ট থেকে লোয়েস্ট অথবা লোয়েস্ট থেকে হাইয়েস্ট এরকম একটা অর্ডার, অর্থাৎ আপনি খেয়াল করে দেখেন কোন বডি প্যারাগ্রাফে কি লিখবেন, এটা হলো বডি প্যারাগ্রাফের অর্গানাইজেশন। আবার একটি নির্দিষ্ট বডি প্যারাগ্রাফে, যেমন প্রথম বডি প্যারাগ্রাফে কোথা থেকে কোন কোন ডাটাগুলো কিভাবে আগাবো, এটা হচ্ছে ইন্টারনাল অর্গানাইজেশন। তাহলে অর্গানাইজেশন দুই রকমের, একটা হচ্ছে বডি প্যারাগ্রাফকে ভাগাভাগি করা যে কোন প্যারায় কি লিখবো, তারপরে প্রতিটা বডি প্যারাগ্রাফ আবার কিভাবে বর্ণনাটা আগাবে, কিসের পরে কোনটা আসবে, সেটা হলো গিয়ে আরো ফার্দার অর্গানাইজেশন। এই দুটো অর্গানাইজেশনই হচ্ছে গিয়ে আপনার বোঝার বিষয়, তাহলে আপনি সুন্দর করে লিখতে পারবেন। অর্গানাইজেশনের ব্যাপারটা বোঝা গেছে কিনা? দুই রকমের অর্গানাইজেশন, একটা হচ্ছে বডি প্যারাগ্রাফে ভাগাভাগি করা, আর আরেকটা হচ্ছে একটি প্যারাগ্রাফের ভেতরে আবার কিভাবে আপনি আগাবেন, কোন কথার পরে কোন কথা লিখবেন, কোন ডেটার পরে কোন ডেটা লিখবেন। আমরা দেখি যে কিভাবে কিভাবে আগাচ্ছি। হ্যাঁ, টার্নিং টু দ্য ফার্স্ট চার্ট যে 34%, তারপর আমরা হাইয়েস্ট থেকে লোয়েস্টের দিকে যাব। তার মানে আমরা হাইয়েস্ট থেকে লোয়েস্টের দিকে যাব। প্রত্যেকটা জিনিসের একটা গোছানো একটা ব্যাপার থাকবে যে কোথা থেকে কোথায় যাচ্ছে। তাহলে দেখেন উই ক্যান অবজার্ভ দ্যাট, এটা লেখা যাবে না, এটা টাস্ক ওয়ানে হারাম, আই উই লেখা যায় না, পার্সোনাল প্রোনাউন হারাম। ইট ক্যান বি অবজার্ভ দ্যাট প্যাসিভে লিখতে পারবেন, ঠিক আছে। অথবা টার্নিং টু দ্য ফার্স্ট চার্ট, হ্যাঁ দেখেন ইট ক্যান বি অবজার্ভ দ্যাট, হ্যাঁ ইট ক্যান বি সিন দ্যাট, ইট ক্যান বি অবজার্ভ দ্যাট বয়েজ প্রেফার প্লেইং কম্পিউটার গেমস টু টেকিং আদার অ্যাক্টিভিটিস। টু কেন? কারণ প্রেফার হলে টু হয়, আর এখানে টু টেকিং কেন? কারণ এটাকে বলে প্যারালেলিজম, রাইটিং এর কিছু গ্রামাটিক্যাল রুল। যেমন ব্যাপারটা হচ্ছে এরকম, প্রেফার এক্স টু ওয়াই, এই এক্স এর ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার যেরকম হবে টু এর আগে, ওয়াই এর ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারও একই রকম হবে। তাহলে যে প্রেফারের পরে যেটা আছে এক্স, প্রেফারের পরে আছে প্রেফার প্লেইং, তাহলে টু এর পরেরটাও হবে টেকিং, প্যারালাল স্ট্রাকচার। এবং আপনাদেরকে আমি শিখিয়েছিলাম যে টু এর পরে কখন কখন ভার্ব আইএনজি হয়। টু যখন মানে টু যখন প্রেপোজিশন তখন হয় হচ্ছে গিয়ে মানে জেরান্ড করে এটাকে নাউন করা হয়, কারণ নাউন প্রোনাউনের আগেই প্রেপোজিশন বসে। তাহলে এখানে হবে প্রেফার টু এর কারণে প্লেইং,
আর যদি হয় প্রেফার কম্পিউটার গেমস তাহলে হবে 2 আদার অ্যাক্টিভিটিস। আর যদি এখানে একটা ভার্বা-ইনজি দেন তাহলে এই পাশে একটা ভার্বা-ইনজি দিতে হবে। আচ্ছা, তাহলে এখন 34% বলতে হবে প্লেইং বাস্কেটবল কামস অ্যাজ দ্য সেকেন্ড মোস্ট পপুলার লিজার অ্যাক্টিভিটি। দেখেন এখানে ব্র্যাকেটে দিয়েছি, সো ব্র্যাকেটেও এরকম করে একবার দেওয়া যাবে টু শো ভেরিয়েশন। প্লেইং বাস্কেটবল কামস অ্যাজ দ্য সেকেন্ড মোস্ট পপুলার লিজার প্র্যাকটিস বাই জাস্ট অ্যাবাভ আ কোয়ার্টার। জাস্ট অ্যাবাভ আ কোয়ার্টার, দেখি তো জাস্ট অ্যাবাভ। আচ্ছা, জাস্ট অ্যাবাভ আ কোয়ার্টার এটা কত পার্সেন্ট হতে পারে দেখি, না দেখে বলেন তো কোনটাকে জাস্ট অ্যাবাভ, কত পার্সেন্ট আমি জাস্ট অ্যাবাভ আ কোয়ার্টার লিখেছি। ভেরি গুড, 26। কোয়ার্টার মানে 25, হ্যাঁ 27 হলেও লেখা যাবে, 27-এর উপরে আর লেখার দরকার নেই এটা। হ্যাঁ, জাস্ট অ্যাবাভ মানে 25-26, মানে মানে 26-27 এরকম। সো দেখেন, তো এখানে দিয়েছে যে জাস্ট অ্যাবাভ আ কোয়ার্টার, সো এটা ম্যাটার করে। হ্যাঁ, এখানে 26% না লিখে জাস্ট অ্যাবাভ আ কোয়ার্টার লেখাটা ম্যাটার করে, মানে মার্কের জন্য ম্যাটার করে, হ্যাঁ ব্যাট স্কোরের জন্য ম্যাটার করে অফ মেল চিলড্রেন। তাহলে তারপরেরটা চলে গেল, তারপরেরটা কিভাবে আসলো? বাস্কেটবল ইজ ফলোড বাই সকার, ফলোড বাই মানে তারপরেরটা বাস্কেটবল ইজ ফলোড বাই সকার। এখানে মানে সেকেন্ড থার্ড এইভাবে বলতে হবে এমন কোনো কথা নাই। সেকেন্ড মোস্ট বললে এখন বলছি বাস্কেটবল ইজ ফলোড বাই সকার। তাহলে সকার ছিল কত? না, বাস্কেটবল ছিল 26। বাস্কেটবল ইজ ফলোড বাই সকার, তার মানে হচ্ছে বাস্কেটবল সেকেন্ড আর সকার হচ্ছে থার্ড, হুইচ ইজ এক্সারসাইজ বাই 17%। প্রত্যেক ক্ষেত্রে দেখেন ডেটার ল্যাঙ্গুয়েজটা আলাদা। যেমন প্রথম ক্ষেত্রে এখানে যেহেতু সব কাজে ডেটাটা কিভাবে আপনি এক্সপ্রেস করছেন, ওটার গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা কি, লাইনটা কি, এটার উপরে আপনার মার্কটা ডিপেন্ড করবে। এখানে দিয়েছি ব্র্যাকেটে 34% পার্টিসিপেশন রেট। এইখানে লিখেছি প্র্যাকটিস বাই জাস্ট অ্যাবাভ এ কোয়ার্টার। এখানে লিখেছি এক্সারসাইজ বাই 17%। 17 কে কোনো অ্যাপ্রক্সিমেশন আনা যাচ্ছে না, এই জন্য 17 একটা ডাইরেক্ট দিলাম। স্কেটবোর্ডিং এন্ড লিসেনিং টু মিউজিক আর লেস প্রেফারেবল অ্যাক্টিভিটিস। দেখেন কিভাবে গ্রুপিং করেছি, জেনারেলাইজ। স্কেটবোর্ডিং হলো 11 আর লিসেনিং টু মিউজিক হলো 10। লিসেনিং টু মিউজিক হলো 10, স্কেটবোর্ডিং হলো 11। তাহলে এইটা 10, এটা 11 ওইভাবে লেখার দরকার নাই। যখন কাছাকাছি থাকবে দুইটাকে গ্রুপিং করে ফেলতে হবে। এখন এইটার অ্যাপ্রক্সিমেশন হলো দুইটাই 10-এর কাছাকাছি। লিসেনিং টু মিউজিক এবং স্কেটবোর্ডিং দুইটাই 10-এর কাছাকাছি। 11টাকে খুব সুন্দর টেকনিক্যালি অ্যাভয়েড করলাম সুন্দর লেখার জন্য। দেখেন স্কেটবোর্ডিং এন্ড লিসেনিং টু মিউজিক আর লেস প্রেফারেবল অ্যাক্টিভিটিস। লিস্ট না, লেস মানে সবচেয়ে কমের আগেরটা। চুজেন বাই, দেখেন একবার বলছি এক্সারসাইজ বাই, একবার বলছি প্র্যাকটিস বাই, এখন বলছি চুজেন বাই। প্রতিটা জায়গায় ভ্যারি করা আছে ল্যাঙ্গুয়েজ। অ্যারাউন্ড 10%, ওই যে উপরে নিচে হলে অ্যারাউন্ড, একটা 10 একটা 11, অ্যারাউন্ড 10% অফ বয়েজ। রিডিং, এটা যেহেতু একেবারেই আলাদা 2% আলাদা করে লিখেছি। রিডিং দ্য লিস্ট পপুলার কালচারাল অ্যাক্টিভিটি অ্যামং বয়েজ রেপ্রেজেন্টস, নোট দ্য টেন্স, যেহেতু কোনো সাল নাই কাজে প্রেজেন্ট ইনডেফিনিট, অনলি 2%। 2 কে তো কোনো অ্যাপ্রক্সিমেশন করা যাবে না, বাট এটা যে এত কম এই জন্য অনলি দিয়ে এটাকে মডিফাই করা হয়েছে, মাত্র 2%। এই লেখাটা গ্রুপে আপলোড করা আছে কিনা আমি জানি না, আমি পাঠাই দেবো আজকে মাসুদের কাছে। এখন দ্বিতীয়টা, taking a closer look at the second chart, তাহলে এইটার হাইয়েস্ট আসবে। হাইয়েস্ট লোয়েস্ট, উপরেটা যেহেতু হাইয়েস্ট থেকে লোয়েস্টে গেছি তাহলে এইটারও হাইয়েস্ট আসবে। প্রথমে আসবে ডান্সিং, তারপরে আসবে রিডিং, তারপরে আসবে কম্পিউটার গেমস, তারপরে আসবে নেটবল আর জিমনাস্টিক্স। কিন্তু অ্যাপ্রক্সিমেশনের ল্যাঙ্গুয়েজ গুলো কিভাবে আনতে হবে, কিভাবে ল্যাঙ্গুয়েজটাকে ভ্যারি করতে হবে, এখানে আবার এই বিষয়টাই এখানে ওস্তাদ দিই। সরাসরি ষোলো মলো এত কিছু লিখে দিলে মুশকিল। ইট ইজ এভিডেন্ট দ্যাট, যে দেখেন কিভাবে ল্যাঙ্গুয়েজটাকে অবজেক্টিভ করা হয়, মানে পার্সোনালাইজ দা, উই ক্যান সি দ্যাট, এরকম না। প্রথমে বলেছিলাম প্যাসিভে, এখন বলছি ইট ইজ এভিডেন্ট দ্যাট, মানে এটা সহজেই দেখা যায় যে গার্লস মোস্ট প্রেফার্ড অ্যাক্টিভিটি ইজ ড্যান্সিং, বিইং 27% অফ দি টোটাল। আচ্ছা, এইটাকে আরেকটু ভালো যদি লিখতে চাই, এটা আমি এক জায়গা থেকে নিয়েছি, তারপর কিছুটা কারেকশন করেছিলাম, মানে কারেকশন মানে একটু ভালো করা আর কি, ঠিক আছে। বিইং অ্যাবাভ আ কোয়ার্টার, তারপরে ব্র্যাকেটে 27, কারণ জাস্ট অ্যাবাভ তো 26 এর ব্র্যাকেটে লেখা লাগে না, কিন্তু যেহেতু 27 জাস্ট অ্যাবাভ এর একটু উপরে, এই জন্য অ্যাবাভ আ কোয়ার্টার দিয়ে ব্র্যাকেটে 27 দিয়ে দিলাম। So it is a better version. It is evident that girls' most preferred activity is dancing, being above a quarter, 27% of the total. In contrast,
ইন কন্ট্রাস্ট টু দ্য বয়েজ প্রেফারেন্স, এখানে একটু বয়েজের সাথে আবার তুলনা করেছি। রিডিং ইজ চোজেন বাই মোর দেন এ ফিফথ অফ অল গার্লস, এটা কেন? কারণ এখানে একটা চরম কন্ট্রাস্ট আছে। রিডিং হচ্ছে 2% বয়েজ আর মেয়েদের হচ্ছে 21%, কাজে এখানে একটা কন্ট্রাস্টিং একটা বক্তব্য দেওয়া যায়। ইন কন্ট্রাস্ট টু দ্য বয়েজ প্রেফারেন্সেস, কন্ট্রাস্ট কেন? শুধু ইন কন্ট্রাস্ট না, এখানে আপনারা একটা সুন্দর ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, ইন শার্প কন্ট্রাস্ট অথবা স্টার্ক কন্ট্রাস্ট। স্টার্ক এটা কন্ট্রাস্টের একটা কলোকেশন, স্টার্ক কন্ট্রাস্ট মানে খুব ডার্ক, মানে মানে ডিপ কন্ট্রাস্ট আর কি, কিন্তু ডিপের সাথে যায় না, হয় ইন শার্প কন্ট্রাস্ট অথবা ইন স্টার্ক কন্ট্রাস্ট। শার্প যেহেতু আমরা জানি জন্য স্টার্কটা শিখাই দিলাম। ইন স্টার্ক কন্ট্রাস্ট টু দ্য বয়েজ প্রেফারেন্স, স্টার্ক কন্ট্রাস্ট কেন? যেটা 2% ছিল সেটা মেয়েদের হচ্ছে মোর দেন এ ফিফথ, এই যে 21, তাহলে 1/5 হচ্ছে 20, তাহলে জাস্ট মোর দেন এ ফিফথ ইজ চোজেন বাই জাস্ট মোর দেন এ ফিফথ অফ অল গার্লস। তাহলে এখানে দেখেন 21 না বলে কিভাবে বললাম জাস্ট মোর দেন এ ফিফথ। ভ্যারিয়েশন, although percentage of female children who play computer games is less than half as low as that of boys, boys এর হলো 34%, তাহলে 34% এর হাফের চেয়ে কম। এখানে এত জটিল ল্যাঙ্গুয়েজের কোনো দরকার নাই, ঠিক আছে? এখানে বলতে পারেন এইভাবে, although percentage of female children who play computer games is much less than percentage of female children, তাহলে much less than that of boys, বাস ইজি করে দিলাম। although percentage of female children who play computer games is much less than that of boys, this activity is boys এর পাশে ষোলোটা দেওয়া ঠিক হয় নাই। although percentage of female children এইখানে দেওয়া উচিত ছিল, ওইটা যারা লিখেছে ভুল হয়েছে, এটা ভালো ভুল হয়েছে এটা, কারণ বয়েজের পাশে 16 দিলে মনে হচ্ছে বয়েজরা 16%, এইখানে এখন ঠিক আছে। although percentage of female children who play computer games is much less than that of boys, this activity is third most popular on the girls chart, with a slight difference between computer games and netball. The later is practiced at 15% rate. দেখেন কিভাবে লিখছি, the later মানে কোনটা বলেন তো? এখানে একটু লিখেন তো চ্যাটে, এই যে LATTER লিখছি, নেটবল। ভেরি গুড। দেখেন এখানে এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমি কি করলাম, ওই যে কম্পিউটার গেমস যে 11% ওটা বাদ দিছি, এই ল্যাঙ্গুয়েজ দিয়ে কি হয়েছে, ওই 11 কে অ্যাভয়েড করছে, এবং দ্য লেটার ইজ প্র্যাকটিসড অ্যাট 15% রেট, এটা দিয়ে গ্রামার এবং ভোকাবুলারির মার্ক আমি করছি। ওই 11% দরকার নাই, কারণ বলছি with a slight difference, ওটা 11 ছিল, 11-15, with a slight difference between computer games and netball, the later is practiced at 15% rate. কত সুন্দর একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার, কাজে ওইটা 11 না কত, স্লাইট ডিফারেন্স বলে দিছি। skateboarding popularity among boys is exactly the same as 11%, এইটা 11 আবার কেন বলছি, কারণ সমান হওয়াতে, ঠিক আছে, এই যে গার্লসের জিমনাস্টিকের সমান, স্কেটবোর্ডিং ছিল ছেলেদের 11 আর মেয়েদের হচ্ছে গার্লস 11, তাহলে আমি বলতে পারেন যে গার্লসের এখানে ছেলে আসলো কোথেকে স্যার? প্রত্যেকটা মেয়েকে বলার জন্যই বয়েজের কম্পারিজন টানছি, মেয়েদেরটাকে ফুটানোর জন্য, ঠিক আছে, এইভাবে আনা ভ্যালিড। কিন্তু আমি যদি খালি বয়েজেরটা মেয়েদের প্যারায় বর্ণনা করতাম তাহলে ওইটা ইনভ্যালিড হতো। কথা বোঝাইতে পারছে কিনা? ধরেন আপনার প্যারা হচ্ছে আলোকে বর্ণনা করার, এখানে আপনি অন্ধকারকে আনতে পারবেন যদি আলোর মাহাত্ম্য ফুটায় তুলতে পারেন। ধরেন প্যারা হচ্ছে অন্ধকারের, এখানে আপনি আলোকে যদি এইভাবে আনেন যে অন্ধকারে কত সমস্যা হয় সেটা বোঝানোর জন্য, তাহলে আলো আনা ভ্যালিড। কিন্তু আলোর প্যারাতে অন্ধকারকে মেজর ভাবে বলা যাবে না, অন্ধকারের প্যারাতে আলোকে মেজর ভাবে বলা যাবে না। ইজ ইট ক্লিয়ার টু ইউ? এই কথাটা আমি বোঝাতে পেরেছি কিনা, যে কিভাবে আমার গার্লের প্যারাতে বয়েজ আসলো, আমি যেভাবে নেই সেটা ভ্যালিড, প্যারাটা মেয়েদেরই, কিন্তু যেখানে যেখানে গুরুত্বপূর্ণ একটা কম্পারেটিভ পয়েন্টস আছে মেয়েদের পয়েন্টটাকে আরো হাইলাইট করার জন্য, সেইখানে এইভাবে এনেছি। বাট এখানে আপনি বর্ণনামূলক ভাবে ছেলেদেরটা বলতে পারবেন না। এইভাবে দুই প্যারাতে যেহেতু আছে, আমি বলতে পারতাম যে ছেলেদের প্যারায় তো মেয়েদের কম্পারিজন আনতে পারতাম, কত কিছু তো করা যেত, 20 মিনিটের ভিতরে লেখা যাবে না, মানে 20 মিনিটের ভিতরে লিখতে হবে না, কাজে একটা প্যারাতে সামান্য কন্ট্রাস্ট এবং কম্পারিজন আনি যথেষ্ট। মানে ওর সময় নাই,
তাহলে চিন্তাও বেশি লাগবে, লিখতেও বেশি লাগবে। Listening to music comes at the least popular leisure with a proportion of 10%. 10 সুন্দর সংখ্যা লেখা যাবে equal to those on the first chart. So এই প্যারাটা একটু কন্ট্রাস্ট করেছে মেয়েদেরটাকে বোঝানোর জন্য। ঠিক আছে, তো আশা করি বোঝা গেছে। এগুলো আমি একটু গ্রামার টামার বুঝিয়েছিলাম কোন একটা ক্লাসে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো মোটামুটি মানে এরকম যদি একাধিক ইয়ে থাকে, পাই চার্ট থাকে, তাহলে আমরা যেভাবে শিখছি খালি প্রতিটা পাই চার্টকে আলাদা করে মানে প্যারায় নিয়ে যাব, ব্যাপারটা কিন্তু তা না। আমি শিখিয়েছি আপনাদের, যদি উভয়ের ভিতরে আইটেম গুলা কমন না হয়, একই না হয়, তাহলে প্রতিটা ছবি আলাদা প্যারায় চলে যাবে। আর যদি আইটেম কমন থাকে তাহলে একই মানে সবগুলা ছবির একই জাতীয় আইটেম গুলা মিলে একটি প্যারা হবে, এবং সবগুলা ছবির অপর জাতীয় আইটেম গুলো মিলে আরেকটি প্যারা হবে। ঠিক আছে, কাজেই বডি প্যারাগ্রাফ ভাগাভাগি করার আগে দুই অপশনই ভালো করে দেখবেন। আচ্ছা, বডি প্যারাগ্রাফ ভাগাভাগি করার আগে অর্গানাইজেশনের দুটো অপশনই ভালো করে দেখবেন। আগে প্রথমেই দেখবেন যে একাধিক ছবি থাকলে কমন সব আছে কিনা। যদি কমন থাকে তাহলে আইটেম ওয়াইজ ভাগাভাগি করা হচ্ছে বেটার অর্গানাইজেশন। ঠিক আছে, কমন না থাকলে এক এক ছবি এক এক প্যারায় শেষ। কমন না থাকলে এক এক ছবি এক এক প্যারায়। আর যে কোনো এক প্যারায় যদি কোনো কন্ট্রাস্টিং পয়েন্ট থাকে, যে কোনো একটা প্যারায় কন্ট্রাস্টিং পয়েন্ট গুলোকে নিয়ে আসবেন। ঠিক আছে, বোঝাতে পেরেছে অর্গানাইজেশনটা? আমি তো এটা বোঝালামই, আবার বোঝাচ্ছি। এই বিষয়টা বোঝা খুব জরুরি, জন্য আমি বারবার বোঝাতে চাই। ধরেন এখানে যে কয়টা আইটেম আছে, বাস্কেটবল, সকার, রিডিং, কম্পিউটার গেম, স্কেটবোর্ডিং, লিসেনিং টু মিউজিক, কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ঠিক এই ছয়টাই মেয়েদের এখানেও আছে। ড্যান্সিং, জিমনাস্টিক, নেটবল এগুলা নাই। ঠিক এই যে ছয়টা ছেলেদের, এই ছয়টাই মেয়েদেরও আছে, কিন্তু পার্সেন্টেজ গুলো আলাদা, আইটেম গুলো এক। এখানে খেয়াল করবেন আইটেম কিন্তু আলাদা। যেমন এখানে ড্যান্সিং আছে, জিমনাস্টিক আছে, নেটবল আছে, এখানে এটা নাই, ছেলেদের এখানে নাই। ছেলেদের এখানে বাস্কেটবল আছে, স্কেটবোর্ডিং আছে এবং সকার আছে, মেয়েদের এখানে এই তিনটা নাই, কমন নাই। যদি কমন থাকতো, মানে ছেলেদের এই আইটেম সবগুলো মেয়েদের এখানেই থাকতো, হ্যাঁ, কারণ মেয়েরাও তো সব খেলে, ছেলেদের খেলা, সকারও তো খেলে, থাকতেই পারতো। সেই ক্ষেত্রে তখন আমি ভালো করে দেখতাম একই জাতীয় আইটেম কোনগুলা, তখন এইভাবে দেখতাম এখানেও বাস্কেটবল, এখানেও বাস্কেটবল, মানে ধরে নিচ্ছি এখানেও বাস্কেটবল আছে, বাস্কেটবল, সকার, স্কেটবোর্ডিং, এগুলা আউটডোর অথবা ইনডোর গেমস, মানে ফিজিক্যাল গেমস। লিসেনিং টু মিউজিক, রিডিং এবং কম্পিউটার গেমস, এটা যদিও গেমস, কম্পিউটার গেমস আসলে লেজার অ্যাক্টিভিটিসই, সবাই ঘরে বসে কম্পিউটারেই খেলে। তাহলে বাস্কেটবল, সকার এবং স্কেটবোর্ডিং ছেলেদেরটা এবং মেয়েদেরটা, এই ছেলেদের তিনটা ডাটা এবং মেয়েদের তিনটা ডেটা, এই ছয়টা ডেটাকে আমি সুন্দর করে গুছিয়ে কম্পেয়ার করে এক প্যারায় লিখতাম। কি হিসাবে? গেমস, লিসেনিং টু মিউজিক, রিডিং, ঠিক আছে, এবং কম্পিউটার গেমস। এই তিনটা ডাটা ছেলেদের এবং মেয়েদের, এই তিনটা ছয়টা ডাটাকে লিখতাম এক প্যারায়। নাম কি? লিজার অ্যাক্টিভিটিস। কি বোঝা গেছে এখন? হ্যাঁ, 2% কে তো আর কোনো অ্যাপ্রক্সিমেশন করা যাচ্ছে না, বাট 2% আগে আপনি একটা লিখতে পারেন যে মাত্র 2%, অনলি 2%। মানে একটা কিছু সাথে যোগ করলে ভালো হয়, কোন একটা, মানে আপনি যে বুঝতে পারছেন যে এটা মাত্র 2। একজন বলছেন যে মেজার্ড ইন পার্সেন্টেজ, এটাকে লেখা যাবে কিনা? লিখলেও সমস্যা নাই, না লিখলেও সমস্যা নাই, কারণ পার্সেন্টেজ তো দেখাই যাচ্ছে। এটা মানে এসেনশিয়াল কিছু না আর কি, লিখতে পারেন। and leisure activities, ঠিক আছে, expressed in percentages, লিখলেন, ঠিক আছে, শান্তি লাগলো, ফাইন। Any more question regarding this? টাস্ক 1 এ কোনো কনক্লুশন নাই। সেকেন্ড প্যারাকে যদি ওভারঅল প্যারা বা জেনারেল ট্রেন্ড প্যারা না লিখেন তাহলে ইউ লুজ মার্ক। ফার্স্ট প্যারা, আবার বলে দেই, ফার্স্ট প্যারা প্যারাফ্রেজিং অফ দ্য কোয়েশ্চেন, সেকেন্ড প্যারা ওভারঅল অর জেনারেল ট্রেন্ড প্যারা,
যেখানে কোনো ডেটা থাকবে না, পুরা ছবির জন্য প্রযোজ্য বৈশিষ্ট্য, পুরা ছবির জন্য প্রযোজ্য বৈশিষ্ট্য কথায় লিখতে হবে। থার্ড প্যারা থেকে হবে বডি প্যারাগ্রাফ, থার্ড এন্ড ফোর্থ। প্যারা তো ইন্ট্রোডাক্টরি প্যারা মাস্ট, জেনারেল ট্রেন প্যারা মাস্ট, দুইটা তো হলোই। তারপরে দুইটা বডি প্যারাগ্রাফ মাস্ট। যদি কখনো কখনো সম্ভব না হয় দুইটার ভিতরে, তাহলে সর্বোচ্চ তিনটা, তার মানে 4 to 5 প্যারাগ্রাফস। প্রথম প্যারাগ্রাফ 1 লাইন, দ্বিতীয় প্যারাগ্রাফও 1-2 লাইন। বডি প্যারাগ্রাফ যদি দুইটা হয় তাহলে মিডিয়াম দুইটা, যদি তিনটা হয় তাহলে ছোট তিনটা। একটু চালাক হইতে হবে যাতে করে অকারণে লেখা না বাড়ে। প্যারা বাড়বে অর্গানাইজেশনের জন্য, কিন্তু যদি কখনো তিনটা প্যারা হয় বা 4টা প্যারা হয়, বডি প্যারাগ্রাফ আর কি, তাহলে লেখা আর প্যারাগ্রাফের ভলিউম কমায় দিতে হবে। ঠিক আছে? সো নাম্বার অফ প্যারাগ্রাফ জেনারেলি 2 এর ভিতরেই সম্ভব, কখনো কখনো 3-4 পর্যন্ত আনইউজুয়ালি হতে পারে। যদি বেশি হয় দুইটার চেয়ে, তাহলে পার প্যারা ভলিউম কমিয়ে দিতে হবে। ইন্ট্রো প্যারাতে ডেটা দেওয়া যাবে না, সেকেন্ড জেনারেল ট্রেন প্যারাতেও কোনো ডেটা দেওয়া যাবে না। ডেটা ডেটা ডিসক্রিপশনের জন্য বডি প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফ থেকে। আশা করি মোটামুটি একটু বোঝা গেছে। আমরা একটু ব্রেক নেই, হ্যাঁ? আচ্ছা, একজন লিখেছেন দুইটা চার্টে যখন ডিফারেন্ট ইনফরমেশন থাকে তখন কিভাবে লিখতে হবে, কম্পারিজন কিভাবে করব সেটা শেখালে ভালো হতো। আচ্ছা, খেয়াল রাখতে হবে প্রশ্নে যে ইনস্ট্রাকশন থাকে সেখানে লেখা থাকে এন্ড মেক কম্পারিজনস ওয়্যার নেসেসারি। তো ওয়্যার নেসেসারি মানে কি? তার মানে ইট মে বি আননেসেসারি, আননেসেসারি হলে লিখবো না। এখানে যে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ গুলোর সিগনিফিকেন্স বোঝা খুব জরুরি। কাজে দুইটা চার্টে যদি ভিন্ন ইনফরমেশন থাকে তাহলে তো ভিন্ন জিনিস, তো মানে আম আর কলা তো আপনি কম্পেয়ার করতে পারবেন না। কাজে ওয়্যার নেসেসারি মানে লেখা আছে ওয়্যার নেসেসারি, তো বোঝা গেল যে আননেসেসারি। কাজে তখন দুইটা চার্টকে দুই প্যারায় ভাগ করে ফেলবো, কম্পারিজনস নট নেসেসারি। ক্লিয়ার স্যার, যিনি প্রশ্ন করেছেন? মানে বলছে ওয়্যার নেসেসারি যদি প্রয়োজন হয়, যেখানে যেখানে প্রয়োজন, তো ওইটাতে প্রয়োজন নাই, বুঝতে পারছি, তো কাজে কম্পারিজন নাই, শেষ। মিক্স টপিক এই যে এগুলো যে আজকে এই টেবিল টেবিল করলে মোটামুটি ডেটার যা যে মিক্স টপিক আপনি নিজেই বুঝে যাবেন, কারণ অর্গানাইজেশন তো জানেন এখন। যদি মিক্সড এর আলাদা বিষয় থাকে তাহলে জাস্ট দুই প্যারায় নিয়ে যাবেন, তারপরে ডেটা বর্ণনার ল্যাঙ্গুয়েজ একই। দ্য টেবিল, যেটা টেবিল বলে লাল করে দিয়েছে, illustrates the proportion of monthly household income, মানে প্রতি ঘরের যা ইনকাম আছে, হাউস হোল্ড বলতে মানে মানে মাথা পিছু বা ঘর পিছু ইনকাম আর কি। 5 ইউরোপিয়ান কান্ট্রিজ, 5টা কান্ট্রি আছে, স্পেন্ড অন ফুড এন্ড ড্রিঙ্ক, হাউজিং, ক্লোথিং এন্ড এন্টারটেনমেন্ট। আচ্ছা, যখনই এরকম থাকবে এইটাকে বলে আসলে ম্যাট্রিক্স। হ্যাঁ, ম্যাট্রিক্স কোনটা? ওই যে যেমন একটু আগে করেছিলাম, বয়েজ এন্ড গার্লস, আবার অন্যদিকে ভার্সেস আইটেমস। যখন এরকম একাধিক ফ্যাক্টরস চলে আসবে, যেমন এখানে বয়েজ এন্ড গার্লস মানে জেন্ডার, জেন্ডার ভার্সেস আইটেম। একটু আগে যেটা করলাম, জেন্ডার আছে 2 রকমের, বয়েজ এন্ড গার্লস, আইটেমস আছে একাধিক। তাহলে যখন এরকম একাধিক জিনিসের একাধিক সাব ক্যাটাগরি থাকবে, তখন যে অর্গানাইজেশনটা হইতে পারে এটা হলো ম্যাট্রিক্স, যে ম্যাথামেটিক্স এর বিষয়। এখন আপনারা প্রশ্ন দেখেই সাথে সাথে এই ম্যাট্রিক্স এর চিন্তাটা করে ফেলতে হবে। যেমন কান্ট্রিজ ভার্সেস আইটেম, তাহলে কান্ট্রি হলো 5টা আর আইটেম হলো 4টা, ফুড এন্ড ড্রিঙ্ক, হাউজিং, ক্লোথিং এন্ড এন্টারটেনমেন্ট। হ্যাভ ভেরি ক্লিয়ার আইডিয়া, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি খুব সহজভাবে। তাহলে আপনার ম্যাট্রিক্স এর একদিকে আছে কান্ট্রিজ, কয়টা? 5টা। আরেকদিকে আছে আইটেমস, 4টা। তাহলে ম্যাট্রিক্স এর যে মূল আইটেম, যেমন জেন্ডার এবং আইটেমস, কান্ট্রিজ এবং আইটেমস, আপনাকে সাথে সাথে ছবি দেখার আগে মাথায় নিয়ে আসতে হবে যে ম্যাট্রিক্স এর একদিকে কান্ট্রিজ, অপরদিকে আইটেম। কান্ট্রিজ 5, আইটেম 4। এখন ডেটাটা আপনি যখন দেখবেন, ইন দ্য ব্যাক অফ দ্য মাইন্ড আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে আমি ম্যাট্রিক্সটা সাজাবো কিভাবে, মানে অর্গানাইজ করবো কিভাবে। তাহলে এখন ম্যাট্রিক্সের যে মেইন দুইটা পার্ট, কান্ট্রি এবং আইটেম, সাথে সাথেই মনের ভিতরে আসবে কান্ট্রি ওয়াইজ সাজানো যেতে পারে প্যারাটাকে, অথবা
আইটেম ওয়াইজ সাজানো যেতে পারে। এই কথাটা পরিষ্কার যে মূল যেই ইয়েগুলো আছে, ম্যাট্রিক্সের হেডিং গুলো আছে, যেমন জেন্ডার আইটেম, কান্ট্রি আইটেম, তাহলে এই মূল হেডগুলা অনুসারে আমি প্যারাগ্রাফ অর্গানাইজ করতে পারি। আচ্ছা, কিন্তু এই 5টা কান্ট্রি তো এই 4টা আইটেম খরচ করেছে, কাজে আপনাকে বুঝতে হবে 5টা কান্ট্রিজ তো, যদি কান্ট্রি ওয়াইজ ভাগ করি তাহলে 5টা কান্ট্রিকে অবশ্যই 2 প্যারায় ভাগ করতে হবে। তো ধরে নিলাম 5টা কান্ট্রিজকে এভাবে ভাগ করে নেব, একই জাতীয় 3টা দেশ, অপর জাতীয় 2টা দেশ। একই জাতীয় বলতে কি, ওই খরচের ধরন অনুসারে। তাহলে যখন আমি খেয়াল করে দেখেন এই ব্যাপারটা, আবারও আমি মানে অনেক ভালোভাবে বলার চেষ্টা করব, না বুঝলে আবারও বলবো। যখন আপনি কান্ট্রি ওয়াইজ প্যারা ভাগ করে ফেলবেন, তখন এই 5টা কান্ট্রি 2 প্যারায় চলে যাবে। 5টা কান্ট্রি 2 প্যারায় কিভাবে যাবে? এই যে বাকি যে আইটেম গুলো আছে, এই আইটেমে কত খরচ করে, যে মান্থলি হাউস হোল্ড ইনকাম তো বলছে, কত খরচ করে সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে। কাজে যখন আপনি ম্যাট্রিক্সের একটি হেডিং দিয়ে প্যারাকে ভাগ করবেন, সেই ভাগ করতে গেলে বাকি যেই হেডিংটা আছে, যে 4টা আইটেম, তাদের বৈশিষ্ট্য অনুসারে এই 5টি কান্ট্রি ভাগাভাগি হবে 3:2 বা 1:4। এই কথাটা বোঝা গেছে কিনা? এই কথাটা বোঝা গেছে কিনা? কান্ট্রি ওয়াইজ যদি ভাগাভাগি করি তাহলে তো 5টাকে কিভাবে যাবে? হয় 4 কান্ট্রি একদিকে যাবে, বৈশিষ্ট্য 1 বলে 1 কান্ট্রি আরেকদিকে যাবে, অথবা 3-2। এছাড়া তো আর ভাগাভাগি করা যাচ্ছে না 5টাকে, হয় 3-2 বা 1-4। এখানে একটা গেম আছে, অর্গানাইজেশনের একটা গেম আছে। এই গেমটা বেশিরভাগ আইএলটিএস টেস্ট টেকাররাই বোঝে না কিভাবে ভাগাভাগি করবে। আচ্ছা, হাউএভার যদি উল্টা হয়, আইটেম বেসড হয়, তাহলে তখন কি হবে? তখন একই জাতীয় খরচগুলো 1 প্যারায় চলে যাবে। যেমন দেখা গেল ফুড এন্ড ড্রিঙ্ক, এবং হাউজিং এ বেশি খরচ করে 5 কান্ট্রি, তাহলে এই 2টা চলে যাবে 1 প্যারায়। এই 2টা যদি 1 প্যারায় যায়, তাহলে এই ফুড এন্ড ড্রিঙ্কের জন্য 5টা কান্ট্রি তো ওই প্যারার ভিতরে ঢুকবে। আবার বলি, ফুড এন্ড ড্রিঙ্ক এবং হাউজিং যদি 1 প্যারায় যায়, তাহলে কি ভিত্তিতে গেল? ওই 5টা কান্ট্রি এইটাতে বেশি খরচ করেছে এই জন্য, কাজে তখন 5 কান্ট্রি ঢুকে যাবে ফুড এন্ড ড্রিঙ্ক এন্ড হাউজিং এর ভিতরে। আবার যেহেতু 5 কান্ট্রি ক্লোথিং এবং এন্টারটেনমেন্টে কম খরচ করেছে, দেখা যাচ্ছে, ধরেন আর কি, তাহলে এই ক্লোথিং এন্ড এন্টারটেনমেন্টে ওই 5 কান্ট্রি ঢুকে যাবে। তার মানে আমি বলতে চাইলাম, কান্ট্রি যদি প্যারা হয়, প্যারার ভিত্তি হয়, তাহলে 2 কান্ট্রির 4টাই যাবে 1 প্যারায়, বাকি 3 কান্ট্রির 4টা যাবে আরেক প্যারায়। তাহলে কান্ট্রি যদি হয় আমার প্যারার ভিত্তি, তাহলে সব প্যারাতে 4 আইটেম ঢুকে যাবে। যদি আইটেম হয় আমার প্যারার ভিত্তি, তাহলে 5 কান্ট্রি সব প্যারায় ঢুকে যাবে। কি বোঝা গেল কিনা কথা? এখন প্রশ্ন হলো কান্ট্রি না আইটেম? প্রশ্ন হলো কোনটা বেটার? তো বেটারের বিষয় না, ডেটার বৈশিষ্ট্য যা বলবে সেইটাই বেস্ট। ডেটার বৈশিষ্ট্য যা বলবে সেইটাই বেস্ট। অর্থাৎ কোনোটা বেটার আগে বলা যাবে না, ডেটা কথা বলবে। এই জন্যই টাস্ক 1 দেওয়া। এখানে আছে সামারাইজ, তার মানে সব বলার দরকার নেই। তাহলে একই জাতীয় গুলাকে গ্রুপিং করে ফেলতে পারি, সব না বলতে চাইলে। এই হলো আমার টেবিল। টেবিলের উপরে দিয়ে চোখ ঘুরাইতে হবে কিভাবে? প্রথমে কলাম ওয়াইজ দেখবেন। সবাই আমার সাথে আই মুভমেন্ট প্র্যাকটিস করেন। টেবিলে কিভাবে আই মুভমেন্ট করতে হয়। ফুড এন্ড ড্রিঙ্ক উপর থেকে নিচে দেখেন, 25, 22, 27, 36, 31। হাউজিং উপর থেকে নিচে দেখেন, 31, 33, 37, 20, 18। ক্লোথিং এন্টারটেনমেন্টের দিকে একবারে উপর থেকে নিচে দেখেন, 7, 15, 11, 12, 8, 13, 19, 11, 10, 15। দেখেই কি বোঝা যাচ্ছে না যে বাম সাইড বেশি, মাঝখান থেকে ডান সাইড কম, মানে ভ্যালু কম? দেখে বোঝা যাচ্ছে না? গড়ে, অর্থাৎ ফুড এন্ড ড্রিঙ্ক। আবার কান্ট্রি ওয়াইজ দেখেন, ফ্রান্স 25, 31, 7, 13, 22, 33, 15, 19, 27, 37, 11, মানে ডান দিকে কমতেছে।
ডান দিকে কমে যাচ্ছে, আবার এখানে ডান দিকে দুই একটা বাড়ছে, ঠিক আছে, বাট ডান দিকে ভ্যালু গুলো বেশি। কাজে আপনি কলাম ওয়াইজ দেখেন আর রো ওয়াইজ দেখেন, রো মানে বাম থেকে ডানে, কলাম ওয়াইজ মানে উপর থেকে নিচে, দেখবেন ডান দিকের ভ্যালু গুলা গড়ে কম, বাম দিকের ভ্যালু গুলা গড়ে বেশি। তাহলে ব্যাপার কি দাঁড়াবে? তাহলে কি আমরা কান্ট্রি ওয়াইজ করবো? প্রত্যেক কান্ট্রিতেই কম ভ্যালু আছে ডান দিকে, প্রত্যেক কান্ট্রিতেই বেশি ভ্যালু আছে বাম থেকে মধ্য। কাজেই কি বোঝা গেল? কি ভিত্তিতে করবো, কান্ট্রি না আইটেম? আইটেম ওয়াইজ। কারণ ফুড এন্ড ড্রিঙ্ক এবং হাউজিং বেশি ভ্যালু, ক্লোথিং এবং এন্টারটেনমেন্ট কম ভ্যালু, সব দেশ, 5টা দেশ। এখন সবাই আমার এই কাটশটটার দিকে খেয়াল করবেন, যে প্যারা ভাগাভাগি তাহলে কি হলো, যে বলছিলাম যে আইটেম হলে 5 কান্ট্রি ঢুকে যাবে, এই কথার মানে কি অনেকে বুঝে নাই। এখন দেখেন, খেয়াল করেন, ফুড এন্ড ড্রিঙ্ক এবং হাউজিং হবে এক প্যারা, এই যে এই কয়টা, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই 10টা ডাটা 5 কান্ট্রি হবে এক প্যারায়। তাহলে এখন এই 10টা ডাটা আসলে কিসের? ফুড এন্ড ড্রিঙ্ক এবং হাউজিং, কাজে তারা যাবে এক প্যারায়। কিন্তু এইটা যে যে ঘুরাইলাম, এর ভেতরেই তো 5 কান্ট্রি আছে। কাজে ফুড এন্ড ড্রিঙ্ক হাউজিং যদি এক প্যারা হয়, তাহলে এই ডেটাগুলো কিন্তু 5 কান্ট্রি, কারণ এই যে এইটুকু পুরাটা 10টা। কাজে এখন বোঝা গেছে, আইটেম ওয়াইজ যদি করি 5 কান্ট্রি তার ভিতরে ঢুকবে। আবার সেকেন্ড প্যারা যদি ক্লোথিং এন্ড এন্টারটেনমেন্ট হয়, এই যে এই 10টা, তাহলে তার ভিতরে তো 5 কান্ট্রি আছে, এই যে উপর থেকে, যে উপর থেকে নিচে মানে তো 5 কান্ট্রি। কথা কি এখন পরিষ্কার হয়েছে? যে কান্ট্রি ওয়াইজ করলে আইটেম ভিতরে ঢুকে যায় সব প্যারায়, আইটেম ওয়াইজ করলে সব প্যারায় 5 কান্ট্রি ঢুকে যায়। তার মানে আমরা ফর্মুলা বলতে পারি, এক্স ওয়াই যদি ম্যাট্রিক্সের দুইটা হেডিং হয়, এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই বলতে কি বোঝাচ্ছি দেখেন, এক্স ওয়াই নিজে আবার 4টা 5টা, এক্স হলো কান্ট্রি ধরেন 5টা, ওয়াই হলো নিজে 4টা আবার আইটেম, তাহলে এক্স ওয়াই দুইটা বিগ হেড বা বড় হেডিং। এক্স ওয়াই যদি হয়, তাহলে এক্স ওয়াইজ যদি আমি প্যারা করি, তাহলে সব প্যারায় ওয়াই ঢুকবে। যদি ওয়াই ওয়াইজ প্যারা করি ওয়াই অনুসারে, তাহলে সব প্যারায় এক্স ঢুকবে। দিস ইজ এ কমন রুল ফর অর্গানাইজেশন। এই কথাটা কি এখন সবার সবার মাথায় ঢুকছে কিনা? সো এই বিষয়টা কিন্তু আসলে শুধু টেবিলের জন্য না। আমি শুরুর দিকে একটু যদি কমপ্লেক্স বোঝাইতাম, বলতো স্যার কি বলতেছে বুঝি না, যেহেতু আমরা অলরেডি 2টা ক্লাস করে ফেলছি অলরেডি, এই জন্য আজকে এটা বুঝলাম। এই অর্গানাইজেশনের এই চিন্তাটা সবকিছুতেই কাজে লাগবে আসলে। হ্যাঁ, টোটাল ডেটা অর্গানাইজেশনের ক্ষেত্রে এই আইডিয়াটা খুব গুরুত্বপূর্ণ, আর টেবিলে তো এটা লাগবেই। আচ্ছা ফাইন, এখন বলেছিলাম অর্গানাইজেশনের চিন্তাটা কয় লেভেলের, মনে আছে কিনা? আজকেই বলছি, অর্গানাইজেশনের চিন্তাটা কয় লেভেলের। এতক্ষণ ধরে করলাম কোন ডেটা কোন প্যারাতে যাবে, মানে প্যারা ভাগাভাগি। এখন নেক্সট লেভেল চিন্তা কি? নেক্সট লেভেল চিন্তা কি বলেন তো? প্যারার ভিতরে ডেটা কিভাবে আগাবে লেখা। তাহলে প্রথমে হলো গিয়ে বডি প্যারাগ্রাফের ভাগাভাগি কেমনে হবে, দ্বিতীয় হলো প্রতিটা বডি প্যারাগ্রাফের লেখাটা আবার কেমনে আগাবে। হ্যাভ ভেরি ক্লিয়ার আইডিয়া। আমি একেবারে ক্লিয়ার স্বচ্ছ ধারণা দিয়ে আপনাকে আমি শেখানোর চেষ্টা করতেছি। এতক্ষণ ভাগাভাগি করলাম কোন বডি প্যারাগ্রাফে কি যাবে, হিসাব করছি ফুড এন্ড ড্রিঙ্ক এবং হাউজিং হবে এক প্যারা বডি প্যারাগ্রাফ, থার্ড প্যারা বডি প্যারাগ্রাফ 1, এবং ক্লোথিং এবং এন্টারটেনমেন্ট যেহেতু কম তারা যাবে 4th প্যারায়। এখন আসবে এই যে থার্ড প্যারায় এবং 4th প্যারায় কিভাবে ডেটাগুলো আগাবে। ঠিক আছে, হাই টু লো তো আমি যে ইয়াতে করছিলাম, কি বলে ওই যে পাই গ্রাফ বা পাই চার্টে করেছিলাম। তো এখন এখানে আমরা আবার মানে যে কম্পারিজনও লাগবে আবার, যে বলছে ওয়ার নেসেসারি, তো এখন নেসেসারি আছে কিনা। টেবিলের জন্য শুধু হাই টু লো এই 10টা ডেটা আপনি এইভাবে বলতে পারবেন না। টেবিলের ভিতরে একটা প্যাটার্ন সবসময় থাকে, ওই প্যাটার্ন সহ টেবিলই আপনাকে পরীক্ষায় দেওয়া হয়। এই প্যাটার্নটা খেয়াল করা জরুরি, এই জন্য টেবিলটা কিন্তু প্র্যাকটিস করতে হয় অনেক। টেবিল থেকে অনেকে মনে হয় সহজ লিখে দিলাম, মার্ক পাবেন না, ভালো মার্ক পাবেন না, 5.5-6 উপরে পাওয়া যাবে না। ভালো মার্ক পেতে গেলে আসলেই কিছু ক্লাসিফাইড নলেজের প্রয়োজন হয়। ঠিক আছে, আপনাদেরকে একটা অবজারভেশন দেখাই। এখন দেখেন, আমি যেভাবে দেখাবো খেয়াল করবেন। দেখেন সবাই, ফ্রান্স, সবাই ভালো করে মনোযোগ দেন, ফ্রান্স, জার্মানি, ইউকে, এইটার হাউজিং দেখেন 31, 33,
37, এটা সেন্ট্রাল ভ্যালু কি? সেন্ট্রাল ভ্যালু হলো 33, মানে সব 1/3 কাছাকাছি। কিন্তু এইটার ফুড অ্যান্ড ড্রিঙ্ক হলো 25% কাছাকাছি, এটা হলো 1/4। ফ্রান্স জার্মানি ইউকে এর ফুড অ্যান্ড ড্রিঙ্ক হলো 1/4 কাছাকাছি বা কোয়ার্টারের কাছাকাছি, মানে একটা সেন্ট্রাল ভ্যালু আর কি, স্ট্যাটিস্টিক্স এর মতো। আর এটা হলো 1/3 কাছাকাছি। আবার খেয়াল করেন, ফ্রান্স জার্মানি ইউকে, ফ্রান্স জার্মানি ইউকে তো হয়ে গেছে, এটা ফ্রান্স জার্মানি ইউকে এই তিনটার ফুড অ্যান্ড ড্রিঙ্ক হলো কোয়ার্টার বা 25-এর কাছাকাছি সেন্ট্রাল টেন্ডেন্সি। এইটার সেন্ট্রাল টেন্ডেন্সি হলো 1/3 কাছাকাছি। এখন টার্কি আর স্পেনের ক্ষেত্রে দেখেন ঠিক রিভার্স হয়ে গেছে। ফ্রান্স জার্মানি ইউকের যে 1/3 টেন্ডেন্সি, টার্কি আর স্পেনের ফুড অ্যান্ড ড্রিঙ্কিং হলো সেই 1/3 মানে টেন্ডেন্সি 30-এর ঘরের। ফ্রান্স জার্মানি ইউকের ফুড অ্যান্ড ড্রিঙ্কে যেই এই 20-এর ঘরের টেন্ডেন্সি, টার্কি আর স্পেনের হলো উল্টা, হাউজিং এর হলো এই 18-20-এর টেন্ডেন্সি। দেখা গেছে? একটু ইয়েস নো লিখেন, বুঝাইতে পারছি? এখন সবাই আবার দেখবেন একটা জিনিস, এই যে এই তিনটা দেখতে পাচ্ছেন 31, 33, 37, ফ্রান্স জার্মানি ইউকের হাউজিং, এইখান থেকে একটা ক্রস কানেকশন নিচের দিকে তীর দিয়ে, এই যে টার্কি স্পেনের ফুড এন্ড ড্রিঙ্ক। আবার ফ্রান্স জার্মানি ইউকের 25, 22, 27, এখান থেকে ক্রস কানেকশন, এই যে, তার মানে এটা রিভার্স রিভার্স শো করছে। তাহলে ফুড এন্ড ড্রিঙ্ক এবং হাউজিং এ ফ্রান্স জার্মানি ইউকে হাউজিং এর যে ট্রেন্ড, ওই ট্রেন্ড হলো টার্কি স্পেনের ফুড এন্ড ড্রিঙ্কের। ফ্রান্স জার্মানি ইউকের ফুড এন্ড ড্রিঙ্কের যা ট্রেন্ড, টার্কি স্পেনের ট্রেন্ড হলো হাউজিং এর এই ট্রেন্ড। এই যে গোছানো হয়ে গেল। এটা কেমনে করবো? এটা আবার ছেঁড়া বেড়া। তাহলে এটাকে কেমনে করবো এটা পরে আসি, আপাতত এইটা একটু দেখি যে এখন এটা গুছাই লিখবো। The table shows অথবা demonstrates the amount of household income that 5 countries in Europe spend per month on 4 items. এই যে এখানে কলন দিয়ে লিখেছি, বলেছিলাম কলনের আগে যে শব্দটা থাকবে তার লিস্টটা ডান পাশে থাকবে। এই যে আইটেমস, তাহলে ফুড এন্ড ড্রিঙ্ক, হাউজিং, ক্লোথিং এন্ড এন্টারটেনমেন্ট। ওভারঅল এট এ গ্ল্যান্স, তাহলে ওই যে দেখি আমরা টোটালটার জন্য ওভারঅল এট এ গ্ল্যান্স, ইট ইজ এভিডেন্ট দ্যাট অল 5 countries spend কেন? নোট দ্য টেন্স, কোনো শাল নাই, এই জন্য শাল না থাকলে প্রেজেন্ট টেন্স, ইম্পর্টেন্ট টু নোট। শাল থাকলে পাস্ট ইনডেফিনিট, অতীতের শাল থাকলে। স্পেন্ড দ্য মেজরিটি অফ দেয়ার ইনকাম অন ফুড এন্ড ড্রিঙ্ক অ্যান্ড হাউজিং, ফুড এন্ড ড্রিঙ্ক অ্যান্ড হাউজিং, বাট মাচ লেস অন ক্লোদিং অ্যান্ড এন্টারটেনমেন্ট। তাহলে যেই ভিত্তিতে ভাগাভাগি করছি সেই একই জিনিস হলো ওভারঅল বা ওভারঅল ট্রেন্ড বা একই জিনিস। ওই যে টোটালটা বাম পাশেরটা বেশি, ডান পাশেরটা কম। এটি সুস্পষ্ট যে ইট ইজ এভিডেন্ট দ্যাট। আসে হাউজিং। আচ্ছা, এইখানে যে হাউজিং দিয়ে শুরু করছি এইটা কি ঠিক হয়েছে? ইয়েস নো লিখেন। এখানে যে হাউজিং দিয়ে শুরু করা আছে এটা কি ঠিক হয়েছে? ইয়েস নো লিখেন। ঠিক হয়নি কেন? কারণ হাউজিং দিয়ে শুরু করলে এটি হাউজিং এরই প্যারা হইতে হবে, ফুড এন্ড ড্রিঙ্কও আসতে হবে। একটা কমন কথা, এই প্যারা যা যা আছে তার কমন কথা আগে বলে নিতে হবে। দেয়ারফর এটি রং, কাজে হাউজিং এবং ফুড এন্ড ড্রিঙ্ক দুটোই লিখতে হবে। হাউজিং, আচ্ছা, হাউজিং অ্যান্ড ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এই লেখাটাও ঠিক হয় নাই, কেন বলেন তো? তাহলে এখানে এই যে ফুড এন্ড ড্রিঙ্ক তো এক আইটেম, কত কিছু যে আছে, ফুড এন্ড ড্রিঙ্ক তো এক আইটেম। এখন কোন এন্ড বাপ, কোন এন্ড ছেলে, কে যে কার, আমি কার, কে তোমার। এখানে মনে হচ্ছে যেন তিনটা আইটেম, হাউজিং একটা, ফুড একটা, ড্রিঙ্ক একটা, কিন্তু আসলে তো ফুড এন্ড ড্রিঙ্ক একটা আর হাউজিং একটা, তাহলে দুইটা। তাহলে কি করতে হবে এখন? তাহলে ব্যাপার হবে এরকম, এখানে একটা কমা না দিলে এটা হবে না। এখন বোঝা গেল, এই কমা দিয়ে হাউজিং একটা আর ফুড এন্ড ড্রিঙ্ক একটা, এই দুইটা আইটেমকে
সংযুক্তকারী হলো এই অ্যান্ড। কনফিউশন দূর করার কমা। এটাকে বুঝতে পারছি সবাই? এখানে অ্যান্ডের আগে কমা হলো কেন? হ্যাঁ, এখানে অ্যান্ডের আগে কমা কেন হয়েছে বোঝা গেছে কিনা একটু লিখেন সবাই। ওকে, ঠিক আছে, ফাইন। তাহলে এখন আমরা লিখবো হাউজিং অ্যান্ড ফুড অ্যান্ড ড্রিঙ্ক আর টু সেক্টরস where all the countries, দি বললে আর ফাইভ বলা লাগে না, কারণ ফাইভ তো অলরেডি আমরা জানি। all the countries spend the most. এখন বলবো housing is the largest expenditure item for France, Germany and the UK, with all of them spending around 1/3 of their income on this. Around 1/3. আচ্ছা, 31, 33, 37। তাহলে অ্যারাউন্ড বলতে উপরে নিচে দুইটাই বোঝায় আর কি। হ্যাঁ, 33-এর উপরে 33-এর নিচে। তাহলে দেখেন কোনো ডেটা লিখলাম না। ইন কন্ট্রাস্ট, কার কন্ট্রাস্ট এটা? এই যে কিভাবে সাজাবো এটা ডিপেন্ড করে। এখন একই রকম বলতে পারতাম টার্কি, স্পেন, কিন্তু যেহেতু ফ্রান্স, জার্মানি, ইউকে চলতেছে, এই জন্য ইন কন্ট্রাস্ট তারা এটাতে বরং কম করে তুলনামূলক, এটা বলে নিলাম। তারপরে আবার বলবো অন দি আদার হ্যান্ড টার্কি, স্পেন এইটাতে করে কম আর এইটাতে করে বেশি। তাহলে এখন সিরিয়াল ঠিক হইলো যে কিভাবে আগাবো। ইন কন্ট্রাস্ট দে মানে কারা? ওই যে ফ্রান্স, জার্মানি, ইউকে স্পেন্ড অ্যারাউন্ড আ কোয়ার্টার। আচ্ছা, দুইবার অ্যারাউন্ড হয়ে গেছে, কোনো রিপিটেশন রাখলে লেখা ভালো হবে না। এখানে আছে অ্যারাউন্ড, এখানে অ্যারাউন্ডের বদলে কি লিখবো বলেন? হ্যাঁ, নিয়ার বলা যাবে না, নিয়ার শুধু নিচের জন্য আমি শিখাইছিলাম, জাস্টও না। আমি যা শিখাইছি সব কিন্তু খেয়ে ফেলতেছেন আপনারা। নিয়ারলি মানে নিচ থেকে উপরের জন্য শুধু, নিয়ারলি আর অলমোস্ট বলছিলাম। দুইটার জন্য অ্যারাউন্ড, অ্যাবাউট, অ্যাপ্রক্সিমেটলি, রাফলি। অলমোস্ট আর নিয়ারলি লেখা যাবে না এখানে, হারাম। উপরে নিচে দুইটার জন্য অলমোস্ট আর নিয়ারলি লেখা যায় না, আমি বারবার শিখিয়েছি আপনাদের। 29-কে নিয়ারলি 30 বলা যাবে, অলমোস্ট 30 বলা যাবে, বাট 29 এবং 31 দুইটাকেই যদি আপনি 30 বলতে চান তাহলে আপনাকে বলতে হবে অ্যাবাউট 30, মানে উপরে নিচে মানে দুইটারই মাঝামাঝি ভ্যালু আনার জন্য। অ্যাবাউট 30, অ্যাপ্রক্সিমেটলি 30, অ্যারাউন্ড 30, রাফলি 30। আবার বলি অ্যারাউন্ড, অ্যাবাউট, অ্যাপ্রক্সিমেটলি, রাফলি। সো আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে ছোট একটা ওয়ার্ড লিখে রাফলি লিখি। সো দে স্পেন্ড রাফলি a quarter on food and drink. However, মানে উল্টা, this pattern is reversed for Turkey and Spain. কত সুন্দর করে দেখেন, অবজার্ভ করে লেখা, who spend around 1/5 of their income on housing but approximately 1/3 on food and drink. একটা ডেটাও আসে নাই, সবগুলো অ্যাপ্রক্সিমেশনে চলে গেছে। এইখানে কিছু ডেটা এনেছি। all 5 countries spend much less on remaining 2 items. হ্যাঁ, এটা ঠিক আছে। এখন মানে রিমেইনিং 2 items এই প্যারার হেডিং। For clothing, France and Spain spend the least at less than 10%. দেখি তো ক্লোদিং, এই যে ক্লোদিং, তার মানে সবচেয়ে ছোটটা আগে নিচ্ছি এখানে, যেহেতু সাজানো খুব মুশকিল হচ্ছে। সো লিস্ট ভ্যালু থেকে এগুলো যেহেতু কম, কমের প্যারাটা লিস্ট ভ্যালুতে নিচ্ছি 7 আর 8। তাহলে 7 আর 8কে আমরা কি বলতে পারবো? 7, 8কে নিয়ারলি 10 বলতে পারবো। এইখানে নিয়ারলি বলতে পারবো, অলমোস্ট বলতে পারবো। ঠিক আছে, এখানে নিয়ারলি বলতে পারবো, নিচ থেকে উপরে, এখানে নিয়ারলি বলা যাবে। তাহলে 7, 8কে বলছি নিয়ারলি 10। আচ্ছা, দেখি তো আর কি নেওয়া যায়। 11, 12, 11, 10। আচ্ছা, তাহলে এগুলাকে তো আমরা বলতে পারবো অ্যারাউন্ড 10, কিন্তু 7, 8 নিয়ারলি 10 না, 9 হলে নিয়ারলি 10 বলা যেত। তাহলে বিলো 10 বলতে পারবো, বিলো 10। 7, 8কে বলতে পারবো বিলো 10। দেখে মানে দেখেন কিভাবে, মানে এই যে একটা প্যারার ভিতরে একই জাতীয় বিষয়গুলোকে গ্রুপিং করে বলা। গ্রুপিং মানে একবারে বলে দেওয়া প্যাকেজ হিসাবে। যেমন 7, 8 একটা প্যাকেজ, বিলো 10, 11, 12, 11, 10
এটা একটা প্যাকেজ অ্যারাউন্ড বা অ্যাপ্রক্সিমেটলি 10, ঠিক আছে না? 15, 15, 19, তাহলে 13, তাহলে এগুলোকে রেঞ্জ করা যাবে, ঠিক আছে? এগুলোকে রেঞ্জ করা যাবে ফ্রম মানে ফ্রম 15 to 19, বাস তাহলেই তো হয়ে গেল, শেষ। তাহলে বিভিন্ন রকমের পন্থা আমরা শিখলাম। এই বিভিন্ন রকমের মানে পন্থা শেখার জন্য আমি বিভিন্ন রকমের ডেটা সহ আপনাদেরকে আমি স্যাম্পল গুলা পড়াচ্ছি, যাতে করে যে কোনো পরিস্থিতিতে যে কোনো ধরনের অর্গানাইজেশন মাথার ভেতরে আসে। সব ধরনের উদাহরণগুলোই আমি দেখানোর চেষ্টা করছি আর কি, মানে ডেটা গুছানোর। যে ফ্রান্সিস স্পেন দ্য লিস্ট, লিস্ট মানে যে সবচেয়ে কম, অ্যাট লেস দেন 10%, যে 7-8, তাহলে 7-8কে বললাম লেস দেন 10%, ওয়াইল দ্য আদার 3 কান্ট্রিজ, তাহলে একবারে ক্লোথিং এর বাকি 3টা সেরে ফেলতে চাই, তাহলে মানে অ্যাটলিস্ট ক্লোথিং শেষ, মানে ক্লোথিং কলামটাই শেষ। ওয়াইল দ্য আদার 3 কান্ট্রিজ স্পেন্ড অ্যারাউন্ড দ্য সেম অ্যামাউন্ট, মানে 3টা কাছাকাছি, রেঞ্জিং বিটুইন 11 and 15, তাহলে অন্য 3টা ফ্রান্স এন্ড স্পেন লিস্ট, আর এটা 11 থেকে 11, 12, 15। ও তাহলে গ্রুপিংটা করতে হবে, মানে ক্লোথিং। কিন্তু যে ক্লোথিং এন্টারটেনমেন্ট এটাকে একবারে 10-এ না নিয়ে এটা আরো বেটার করছে যে ক্লোথিংটা শেষ করে ফেলি। ক্লোথিং যেহেতু 7 বলছি, কাজে এই 3টাকে একবারে নিয়ে নিলাম, 11 to 15%, 12 বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর আসবে এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্টের হাইয়েস্ট হবে 19%, ঠিক আছে না? আর 10-11 একই রকম, আর এটা হচ্ছে গিয়ে 13 to 15 এরকম। আচ্ছা, তাহলে while the other 3 countries spend around the same amount ranging between 11 and 15%, তার মানে কি? তার মানে ক্লোথিং শেষ, 5টা কান্ট্রির ক্লোথিং শেষ। at nearly 1/5 of total income, 1/5 কোনটাকে বলছে? 19% কে। নিয়ারলি হচ্ছে, দেখেন খেয়াল করে দেখেন, মানে এইগুলো যদি না দেখায় দিই আপনি মনে করবেন হ্যাঁ ইংরেজি তো দিছেই ভালোই, মানে কিন্তু মার্কটা যে কেন ভালো এটা বুঝতে পারবেন। এক জায়গায় রাফলি অ্যাপ্রক্সিমেটলি, আর এখানে নিয়ারলি, কারণ কি? এটা 19%। বলছিলাম নিচ থেকে উপরে যাওয়ার জন্য, তাহলে 20 হইলো 1/5, তাহলে 19 অবশ্যই নিয়ারলি 1/5 অথবা অলমোস্ট 1/5। নিচ থেকে উপরে যাওয়ার জন্য নিয়ারলি বা অলমোস্ট। ঠিক দেখেন এই জায়গায় নিয়ারলি ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়েছে অনেক চিন্তা ভাবনা করে। এই যে নিয়ারলি এখানে আমি বোল্ড করে দিলাম, এই ল্যাঙ্গুয়েজটা এখানে অনেক চিন্তা ভাবনা করে ব্যবহার করা হয়েছে। এগুলাকে বলে অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ। তাহলে অ্যাট নিয়ারলি 1/5 অফ টোটাল ইনকাম জার্মানি স্পেন্ডস, এবং এখানে দেখেন শুরুটা অন্যভাবে করছে, জার্মানি দিয়ে না করে ডেটা দিয়ে শুরু করছে। আবার ভ্যারিয়েশন ইন গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি। আমি বলতে পারতাম জার্মানি স্পেন্ডস দ্য মোস্ট অন এন্টারটেনমেন্ট নিয়ারলি অ্যাট নিয়ারলি 1/5 অফ টোটাল ইনকাম। এটাকে একটু ওই যে সাবজেক্টের আগে যে কোনো কিছু আসলে যে কমা দিতে হয়, জার্মানি তো সাবজেক্ট, কিন্তু এটাকে চেঞ্জ করে দিলাম গ্রামাটিক্যাল ভ্যারিয়েশনের জন্য। At nearly 1/5 of total income, comma, Germany spends the most on entertainment. এটা এটা না দিলেও হবে, কোনো সমস্যা নাই। at nearly 1/5 বলেই দিচ্ছেন, মানে না দেওয়াই বরং ভালো এটা। Whereas UK and Turkey, এটা তো UK and Turkey কি করছে এন্টারটেনমেন্টে? UK and Turkey এটা কি বলা যাবে তাহলে বলেন তো দেখি, আপনারা লিখেন তো। এখানে 10-11 আছে, আমরা কোন ল্যাঙ্গুয়েজ অফ অ্যাপ্রক্সিমেশনটা ইউজ করতে পারবো? অ্যারাউন্ড করেছি, রাফলি করেছি, কাজে অ্যাবাউট করতে পারবো, অ্যাপ্রক্সিমেটলি করতে পারবো। অ্যারাউন্ডও ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলিও ঠিক আছে, বাট যেহেতু করেছি অ্যাপ্রক্স করি নাই, অ্যারাউন্ড করেছি, রাফলি করেছি, কাজে আমরা অ্যাবাউট করতে পারবো, অ্যাপ্রক্সিমেটলি করতে পারবো। 11-10, তাহলে UK and Turkey spend অ্যাপ্রক্সিমেটলি। দেখেন কাজেই এই যে ল্যাঙ্গুয়েজ গুলো খেয়াল করছেন, আপনি তো মনে হচ্ছেন অ্যাপ্রক্সিমেটলি মানে জানি, নিয়ারলি মানে জানি, কিন্তু এখানে সঠিক জায়গায় সঠিকটা অ্যাবাউট হবে না, অ্যারাউন্ড হবে না, নিয়ারলি হবে না, অলমোস্ট হবে না, অ্যাপ্রক্সিমেটলি হবে না, রাফলি হবে, অনেক চিন্তা ভাবনা করে লেখা। and the examiners know it and check it, ঠিক আছে? have this amount, আচ্ছা তাহলে অ্যাপ্রক্সিমেটলি 10 না বলে বলছে have this amount, মানে 20-এর অর্ধেক 10। যত ভাবে এই যে দেখেন আমার আন্ডারস্ট্যান্ডিংটা বোঝানো যায়। উইথ, আবার একই লাইনে, ফ্রান্স এন্ড স্পেন স্পেন্ডিং বিটুইন দোজ আদার 3 নেশনস। হ্যাঁ হ্যাঁ, ডাটাই বলে নাই, তার মানে কি ওই যে অন্য 3টা ছিল 10 থেকে 20-এর মধ্যে, তাহলে ওইটার মাঝামাঝি, এটার মাঝামাঝি কি? এই যে 13, আর স্পেন 15।
তাহলে 10 আর 20-এর মাঝামাঝি, 10 আর 20-এর মাঝামাঝি হলো গিয়ে 15-13। কত সুন্দর করে লেখা হয়েছে। আমি আপনাদেরকে বেস্টটা শেখানোর চেষ্টা করছি। অনেকে মনে করবে কি, আয় হায় এত প্যাচ চিন্তা করে এত অ্যানালাইসিস করে কিভাবে লিখবো 20 মিনিটের ভিতরে। আপনাকে আমি বেস্টটা দেখাচ্ছি, ট্রাই টু অ্যাচিভ ইট। এইটা যদি অ্যাচিভ করে আপনি লিখতে নাও পারেন পরীক্ষায়, আপনার আগের থেকে তো আগাবে। এইটাই হলো ইমপ্রুভমেন্টের ওয়ে। ঠিক আছে, আপনি নিশ্চয়ই একটু কেয়ারফুল থাকবেন যে না, একটু অ্যাপ্রক্সিমেশনটা ঠিকভাবে ইউজ করি, তাহলে আপনার মার্ক বাড়বে। এবার আপনি তো আশা করতে পারবেন না যে 3 মাসের ভিতরে আপনি এই যে মানে 9 ব্যান্ডের একটা লেখা এরকম লিখে ফেলতে পারবেন। বাট আপনাকে শিখতে হবে 9 ব্যান্ডই, যাতে করে আপনার 6.5 মিস না হয়, যাতে করে আপনার 7 মিস না হয়, যাতে করে আপনার 7.5 না মিস হয়। কথা আশা করি বোঝাতে পেরেছি। কাজেই কখনোই এটাকে কোনো লার্নিং এমন ভাবে নেবেন না এত জটিল, এত মুখে সেই। যখন কোনো লাইনই ছিল না, এমনি আন্দাজি দেখা দেখা একটু মুখস্থ করে নিয়ে পরীক্ষার হলে লিখতো, তো খুব ভালো ছিল এটা? ও তো আরো জটিল। এবং ওইটা যারা ফলো করে সে নিজেই এক জটিল লোক, কারণ সে চিন্তা মানে সে সে এগুলা ফলো করে না, ইমপ্রুভমেন্ট করতে চায় না, এটাকে জটিল মনে করে, এবং শেষে গিয়ে নিজে জটিল লোক হয়ে এক জটিল সাধারণ মার্ক নিয়ে আসে। ঠিক আছে না? কাজে কখনোই কোনো লার্নিং এ যখন আপনি দেখবেন যে আপনি সিস্টেম্যাটিক জিনিস শিখছেন, একাধিক জিনিস শিখছেন, আপনার কাছে লোড মনে হচ্ছে, তখনই মনে করবেন না এটা লোডের কিছু নাই, আমি যে ভালো জিনিস শিখছি এইটাই তো মানে 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 এটাই তো সবচেয়ে ভালো বিষয়। আমি তো ভালো জিনিস নাও শিখতে পারতাম। ঠিক আছে না? তো কাজে কেউ কখনো এটাকে জটিল মনে করবেন না, প্যাচ মনে করবেন না, মনে করবেন। আপনাদের একটা কথা বলি, ধরেন এই যে অলিয়া উলিয়া প্রফেটস, তাদের জীবনী পড়তে বলে কেন, বা তাদের সংক্রান্তে জানতে বলে কেন? কারণ ওনারা হচ্ছেন, ধরেন যে প্রফেটসরা 100, অলিয়া উলিয়ারা অনেকেই 90-90 বা 80-80 এরকম ছিলেন। আমরা সাধারণ মানুষ, আমরা 10-12-তে আছি ধরেন। তাহলে এখন আপনি যদি 100 না জানেন, তাহলে আপনি তো 20-এও যেতে পারবেন না। কারণ আপনি 100টাকে বিন্দু ধরে, 90টাকে বিন্দু ধরে, 100টাকে বিন্দু ধরে আপনি হাঁটা শুরু করবেন। নাইলে তো আপনার অবস্থান থেকে ওই 100 ওখানে বিন্দু ধরে যে আপনি যে মানে একটা লাইন আঁকবেন, এই পথটাই তো খুঁজে পাবেন না, আপনি তো ডাইনে বামে উল্টা দিকে যাবেন। তো এই জন্য সবসময় আইডিয়ালটা জানতে হয়, আইডিয়ালটা শিখতে হয় যে কোনো কিছুতেই। আপনার জীবন আচরণ বলেন, দর্শন বলেন, কিভাবে কথা বলবেন, কিভাবে হাঁটবেন, কিভাবে ভালো চাকরি পাবেন, সমস্ত কিছুতে একটা আইডিয়াল, একটা ক্লাসিক্যাল জিনিস আছে। প্রত্যেকটা কিছুতে সবসময় ক্লাসিক্যাল জিনিসটার খোঁজ করবেন, ট্র্যাডিশনাল পথে হাঁটবেন না। ওই ক্লাসিক্যালটা মানে মানে ক্লাসিক্যাল যে গোলটা আছে ওইটাকে একটা বিন্দু ধরে আপনার অবস্থানের সাথে একটা লাইন টানবেন, এবং ওই লাইন ধরে ওই ক্লাসিক্যালের দিকে হাঁটতে হাঁটতে আপনার যতটুকু ইমপ্রুভমেন্ট হয় সেটাকে আলহামদুলিল্লাহ বলবেন, বিকজ ইউ আর অন দি রাইট ট্র্যাক। ঠিক আছে, কাজে আপনি রাইট ট্র্যাকে আছেন। ট্র্যাকে থাকাটা জরুরি, আমরা বলি না ট্র্যাকে থাকা। এখন দেখা গেল যে রাস্তায় আপনি অন্যদিকে গেছেন, আপনি যাবেন কুমিল্লা, আপনি চলে গেছেন ময়মনসিংহের রাস্তায়, আর ওইদিকে জিজ্ঞেস করতেছেন ভাই কুমিল্লার রাস্তা কই? দেখেন না মাঝে মাঝে কিছু লোক এরকম করে, আমরাও কিন্তু জীবনে এরকম করি, হ্যাঁ, টের পাই না, আর ওই লোকের নিয়ে হাসি। তাহলে আজকে আমরা যা যা শিখলাম, 5 মিনিটের ভিতরে অল্প সময় তো আর টোটাল ব্যাপার সামারাইজ করা সম্ভব না, বাট যা যা গুরুত্বপূর্ণ অংশ ছিল সেগুলো বলি। যেমন অর্গানাইজেশনের বিষয়টা আজকে গুরুত্বপূর্ণ ছিল। অর্গানাইজেশনের মেইন হেডিং যেগুলো আছে একাধিক, এই হেডিং গুলা খেয়াল করবেন প্রশ্ন পড়তে পড়তেই। যখন ডেটা আপনি অ্যানালাইসিস করবেন, ওই হেডিং অনুসারে কোন ভাগাভাগিটা হয় সেটা আপনি খেয়াল করবেন। ভাগাভাগি আবার 2 রকমের, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে ইন্টারনাল। প্রাইমারি কোনটা? কোন প্যারা, ওই যে কোন প্যারাতে কোন ডেটা যাবে, মানে প্যারা প্যারা ভাগাভাগি। তারপরে ইন্টারনাল হচ্ছে প্রতি প্যারায় আবার কিভাবে একটু গুছায় কথাটা আগাবে। আচ্ছা, এইটাই ছিল আজকের ক্লাসের এই দুইটা, এই যে পাই চার্ট এবং টেবিলের মাধ্যমে শেখানোর বিষয়। আমাদের শেখার প্রবলেম কোথায় জানেন? আমরা শিখি পাই চার্ট, শিখি টেবিল। পাই চার্ট, টেবিল, এই দুইটার ভিতরে কমন কি আসলে শিখলাম তা কখনো শিখি না, বা তা কখনো অবজার্ভই করি না। টোটাল টাস্ক ওয়ানে কমন কি শিখলাম তা কখনো অবজার্ভ করি না।